আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই বাড়িতে বসে নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, নিরাপদ আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে বুড়িচং অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর অধ্যায় নাম্বার 16 পরিমিতি অধ্যায়, পাঠ হচ্ছে 2 পরিমিতি। পরিমিতি 16.2। এই 16.2 এর আজকের পাঠ নাম্বার হচ্ছে 2 নম্বর পাঠ। গত ক্লাসে আমরা এই 16.2 এর বিভিন্ন চতুর্ভুজ ক্ষেত্রের সূত্রগুলো দেখিয়েছি এবং তার আলোকে 2-1টা অঙ্ক করিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই ক্লাসটিকে তোমাদের বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য এই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। আমার এই ক্লাসের বুঝতে কোথাও সমস্যা হলে অথবা সাউন্ডে যদি কোথাও সমস্যা হয়, তোমরা তোমাদের কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিবে। এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শুরু করছি। তোমরা সবাই বই খাতা নিয়ে স্যারের সাথে যুক্ত হয়ে যাও। আজকের পাঠে তোমরা যে জিনিসগুলো শিখতে পারবে, আমি একটু লিখে দিচ্ছি কি কি আমরা শিখব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি আজকের ক্লাসে এই 3টা জিনিস, নাম্বার 1, 2, 3, এই 3টা জিনিসের আলোকে আমি তোমাদেরকে কালকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা দেখিয়েছিলাম, এই সূত্রটা দেখিয়েছিলাম। আজকে এই কর্ণের সূত্রটা দেখাবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা দেখিয়েছিলাম, আজকে আমরা কর্ণের সূত্র দেখাবো। সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দেখিয়েছিলাম, আজকে আমরা কর্ণের সূত্র দেখাবো। তার মানে এই হচ্ছে আমাদের আজকের শিক্ষণফল। নাম্বার 1, আসো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব, আজকে সূত্রগুলো গতকালকে আলোচনা করেছি। এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, ডি হচ্ছে তার কর্ণ। এ বি বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কি দাঁড়াবে? আমরা কালকে জানি এ স্কয়ার বর্গ একক। এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহু যদি একটা বাহু যদি এ হয়, তার ক্ষেত্রফল হবে এ স্কয়ার বর্গ একক। কর্ণ
কর্ণ ডি সমান সমান √2a একক। তাহলে আজকে কি শিখলাম? এই যে আমরা গতকালকে এই কথাটা শিখিয়েছিলাম, আজকে শিখলাম আমরা কর্ণের দৈর্ঘ্য। কর্ণকে যদি ডি ধরা হয় তাহলে ডি সমান সমান হচ্ছে √2a একক। এবার আসো আমরা যদি একটু সামান্তরিকের কথা চিন্তা করি, আয়তক্ষেত্রের কথা চিন্তা করি। 1 নাম্বার গেল, যদি আমরা একটু আয়তক্ষেত্রের কথা চিন্তা করি, আয়তক্ষেত্রটা যদি আমরা এরকম ধরি, এ বি সি ডি, কর্ণ যদি ডি হয় তাহলে ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য এ প্রস্থ বি হয় তাহলে ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। ক্লিয়ার? গতকালকে আমরা আলোচনা করেছিলাম। আর কর্ণ ডি সমান সমান √a² প্লাস b² একক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কালকে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম, ক্ষেত্রফল আমরা আলোচনা করেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, অর্থাৎ কোন আয়তক্ষেত্রের একটা বাহু যদি এ হয় আরেকটা বাহু যদি বি হয়, তাহলে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। তাহলে আজকে আমরা আর কর্ণ যদি ডি হয় তাহলে ডি সমান সমান আমরা কর্ণের সূত্রটা আমরা জানলাম √a² প্লাস b² একক। এই গেল আমাদের 2 নাম্বার শিকল ফলটা যেটা ছিল। প্রথমে আমরা জানলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এবং কর্ণের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং কর্ণের সূত্র আমরা জানলাম, এটা হচ্ছে 2 নাম্বার। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আসো 3 নাম্বার। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কিভাবে জানবো? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা জানি, আমরা যদি একটা সামান্তরিক আঁকি, এ বি সি ডি একটা সামান্তরিক। এখানে এই হচ্ছে বিসি এর উপর লম্ব, এ এর উচ্চতা যদি এইচ হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল। আর এই বাহুটা যদি বি হয়, এই বাহুটা যদি বি হয় অর্থাৎ এই বাহুটা কি হবে? বি। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে বি এইচ বর্গ একক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি ডি একটি সামান্তরিকের একটা বাহু যদি এই যে সমান্তরাল বাহুটা দৈর্ঘ্য এই যে এখানে এই বাহুটা যদি বি হয়, এটাও যদি বি হয়, আর বিসি এর উপর যদি এই লম্ব হয়, এই লম্বটা যদি এইচ হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি বি এইচ বর্গ একক। এবার আসো আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এই কর্ণটা, এটা তো গেল। এবার কর্ণের সূত্রটা যদি আমরা একটু চিন্তা করি, কর্ণটা যদি আমাদের এরকম হয়, দেখো এই কথাটা হচ্ছে, যদি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে, একটি কর্ণের দৈর্ঘ্য এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, অঙ্কিত কর্ণের লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কর্ণ সমান সমান হবে, কর্ণটা যদি আমাদের এই কর্ণের দৈর্ঘ্য যদি আমাদের ডি হয়, তাহলে কর্ণ সমান সমান ডি এইচ একক। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু দেখার বিষয় হচ্ছে, যখন আমরা ক্ষেত্রফলটা করলাম, ক্ষেত্রফলের ক্ষেত্রে
আমাদের বাহু ইন্টু কর্ণের দৈর্ঘ্য, বাহু ইন্টু উচ্চতা, এটা ছিল ক্ষেত্রফলের সূত্রটা, বাহু ইন্টু উচ্চতা। আর কর্ণ, এই কর্ণটা যদি আমাদের ডি হয় আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে কর্ণ সমান সমান হচ্ছে ডিএইচ একক। তাহলে আজকের শিক্ষণফলের তিনটা জিনিস আমরা মোটামুটি একটু আলোচনা করে ফেললাম। এখন এই সম্পর্কিত যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেগুলো আমরা কিভাবে সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই নবম শ্রেণীর বইটা একটু খেয়াল করো, এটার 16.2 তোমরা খোলো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের 310 পৃষ্ঠা। কালকে তোমাদেরকে আমি দুইটা অঙ্ক বাড়ির কাজ দিয়েছিলাম, 1 নাম্বার অঙ্কটা করে 3টা অঙ্ক বাড়ির কাজ দিয়েছিলাম, 2, 3, 4 এই অঙ্কগুলা বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বাড়িতে অঙ্কগুলা করেছ। আজকে আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ এখানে মোটামুটি খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্কটা তোমাদেরকে করাবো। দেখো 5 নাম্বার অঙ্কটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের পরিসীমা যা হবে একটা আয়তক্ষেত্রের পরিসীমাও তাই হবে বলছে। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের বাড়িতে বিভিন্ন আমরা যখন এখন প্রায় বাড়িতে দেখা যাচ্ছে যে টাইলস হচ্ছে, আমরা এই অঙ্কটার মাধ্যমে আমাদের মানে ঘরের মধ্যে কিভাবে কতটুকু টাইলস লাগবে অথবা কতটুকু একটা মেজের মধ্যে, ঘরের মেজের মধ্যে কতটুকু টাইলস লাগবে এইটার হিসাবও আমরা করে নিতে পারবো। আমরা আমাদের ঘরের টাইলসের হিসাব আমরা নিজেরাই করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই অঙ্কটা কিভাবে করব দেখো, আমরা সবাই বোর্ডের মধ্যে একটু খেয়াল রাখি, স্যারের সাথে সাথে তোমরাও দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করব। প্রথমে বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দেখো 5 নাম্বার, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 3x মিটার, 3 গুণ বলছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3x স্কয়ার বর্গ মিটার। দেওয়া আছে দেখো, দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সাতশো 68 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু আমাদেরকে বলছে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রথমে কি ধরে নিলাম? প্রস্থ ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য হবে তার 3 গুণ 3x। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 3x স্কয়ার বর্গ মিটার। দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমার ধরে নেওয়া ক্ষেত্রফল আর এটা হচ্ছে তাদের দেওয়া ক্ষেত্রফল। আমরা কি বলতে পারি না এই ক্ষেত্রফলটা সমান সমান এটা? অবশ্যই বলতে পারি। তাহলে লিখবো আমরা প্রশ্ন মতে 3x স্কয়ার সমান সমান 768 বা x স্কয়ার সমান সমান 3 যাবে নিচে উপরে 768, 3 দুগুণে 6, 1 6, 3 6 আমাদের আসতেছে কত? 2 5 6 বা x স্কয়ার সমান সমান
256 বা 1 সমান সমান √256 1 সমান সমান 16। অর্থাৎ এখান থেকে আমরা যদি লিখি আয়তক্ষেত্রের প্রস্থ পাইলাম আমরা 16 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ 16 × 3 48 মিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আমরা যা যা দেখলাম, দেখো আমরা ধরে নেওয়া যে ক্ষেত্রফলটা পাইলাম, এই ক্ষেত্রফলটা সমান সমান আমাদের দেওয়া আছে ক্ষেত্রফলটা। তাহলে আমরা এটা লিখতে পারি প্রশ্ন মতে। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করলাম। এক্স মানে কি? এক্সটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ কত পাইলাম? 16 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ লিখলাম 16 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 16 × 3, এটা 3 গুণ 48 মিটার। এবার আসো আমরা উপর দিকে যদি একটু মুছে ফেলি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমরা আয়তক্ষেত্রে কি কি পাইলাম? দৈর্ঘ্য পাইলাম এবং প্রস্থ পাইলাম। এখন আমরা যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করি, আয়তক্ষেত্রে কি বের করব? পরিসীমা। তাহলে লিখি আমরা পরিসীমা 2 × দৈর্ঘ্য ছিল 48 যোগ প্রস্থ ছিল আমাদের 16। তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × 14 5 6 64 128 মিটার। এই আয়তক্ষেত্রের পরিসীমাটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আমরা লিখছে যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আমরা লিখব অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কত? 128 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 4 × 128 32 মিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের যে প্রশ্নটা ছিল বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কত পাইছি? 128। আর এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 4 দ্বারা ভাগ করলাম। 4 হচ্ছে বর্গক্ষেত্রের 4টা বাহু সমান বাহু থাকে, সেজন্য 4 দ্বারা ভাগ করে ফেললাম। সুতরাং বর্গক্ষেত্রের এক বাহু যদি পেয়ে থাকি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো ক্ষেত্রফল 32, এটার উপরে স্কয়ার বর্গ মিটার। তাহলে 32 কে 32 দ্বারা গুণ করলে আমার মনে হয় আসতেছে 1024 বর্গ মিটার। ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আসলাম। এটা পাইলাম আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য। প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের। তাহলে লিখব প্রতিটি
বর্গাকার পাথরের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে আগের যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম সেই ক্ষেত্রফলটা ছিল মিটারে, আর এখন বর্গাকার পাথরটা দেওয়া আছে সেন্টিমিটারে। আমরা এই সেন্টিমিটারকে কনভার্ট করে মিটারে নিয়ে যাব। মিটারে নিয়ে গেলে এই মিটার আর ওই মিটারে আমরা কাজ করতে পারবো। আর যদি আমরা কি করতাম, আগের ক্ষেত্রফলটাকে কনভার্ট করে সেন্টিমিটার নিয়ে যেতাম, তাহলে এই সেন্টিমিটার আর এই সেন্টিমিটার কাজ করতে হবে। তবে মনে রাখতে হবে দুটোটা পাথরের একক এবং ক্ষেত্রফলের একক দুইটা একই রকমের একক হইতে হবে, হয় সেন্টিমিটার আর নয়তো মিটার, যে কোনো একটা। তাহলে এই সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি এসে চলে যাবে মিটারে, 0.4 মিটার। তাহলে প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য, তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল কি দাঁড়াবে 0.4 এটার উপরে স্কয়ার বর্গ মিটার। তাহলে 0.16 বর্গ মিটার। এটা পেলাম আমরা পাথরের ক্ষেত্রফল। একটু আগে আমরা যে জিনিসটা পেয়েছিলাম 1024, সেটা ছিল আমাদের বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা যদি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে বর্গক্ষেত্রটি বাড়তে মোট পাথর লাগবে, বর্গক্ষেত্রটি বাড়তে পাথর লাগবে 1024, আর ভাগ করব আমরা এতটি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা আমরা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 6400টি। এ হচ্ছে আমাদের আজকের এই কতগুলা পাথর লাগবে, তাহলে 6400টি পাথর লাগবে। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যে আমরা করলাম, আমরা আরেকটু দেখি। আমরা কি করলাম, প্রথমে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করলাম, বের করার পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা কি করলাম, দেওয়া আছে আমাদের পাথরের বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে, এটাকে সেন্টিমিটারে দেওয়া আছে, কনভার্ট করে আমরা মিটারে নিয়ে গেলাম। বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করলাম। এখন এই ক্ষেত্রফল দ্বারা এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা ভাগ করলে আমরা মোট পাথরের সংখ্যা পেয়ে যাব। ঠিক তদ্রুপ আমরা যদি আমাদের বাড়িতে একটা রুমের মধ্যে বা একটা ঘরের মধ্যে কতটুকু টাইলস লাগবে বা কার্পেট লাগবে সেটা আমরা বের করতে পারবো। প্রথমে আমরা কি করব, ওই ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে এটা ক্ষেত্রফল বের করব, আর যখন যে পরিমাণ আমরা টাইলস কিনবো ওই টাইলসটার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে আমরা এটা ক্ষেত্রফল বের করব। তাহলে ঘরের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে মোট কতটি টাইলস লাগবে বা কতটুকু পাথর লাগবে বা কতটুকু কার্পেট লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আজকের শিক্ষণফল অনুযায়ী এই যে 1 নাম্বার এবং 2 নাম্বারের আলোকে আজকে আমাদের এই অঙ্কটা ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম তোমাদের মাঝে একটা অঙ্ক আছে, দেখো আরো এরকম কিছু অঙ্ক আছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবা। দেখো আমি তোমাদেরকে উদাহরণ 6-এ একটা অঙ্ক আছে সেটা বলতেছি। উদাহরণ না, পাঠ্য বইয়ের 6-এ 310 পৃষ্ঠা। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সেম একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের, এটা 303 পৃষ্ঠা উদাহরণ 9। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হয় তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ঠিক উদাহরণে যে অঙ্কটা দেওয়া আছে এটার মতো করে আমরা অনুশীলনী 6 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে যা জানলাম
এগুলো আমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করব এবং আজকে যে অঙ্কটা করালাম সেটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা দিয়ে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, সেজন্য এটাকে খুব ভালো করে করবা এবং এই অঙ্কটা যাতে আমাদের কারো কোথাও সমস্যা না হয় সেজন্য খুব বেশি বেশি করে এই অঙ্কটা কি করব আমরা প্র্যাকটিস করব। আর এখন যে অঙ্কটা আমরা বাড়ির কাজ দিব সেটা হচ্ছে অনুশীলনী 16-2 অর্থাৎ 310 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা থাকবে বাড়ির কাজ। বাড়ির কাজটা কিভাবে করবে, উদাহরণে একটা অঙ্ক আছে, উদাহরণ হচ্ছে 303 পৃষ্ঠার 9 নম্বর, এটার আলোকে তাহলে বাড়ির কাজটুকু লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা আবারও এই পার্ট নিয়ে আরো আলোচনা থাকবে, আরো সামনে অঙ্ক আছে। আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, একদম ঘরের বাইরে যাবে না। আল্লাহ হাফেজ।